So in this class, we shall start with valence bond theory in coordination complexes. এখন দেখো এই ভ্যালেন্স বন্ড থিওরি বুঝতে পারছো, এটা অ্যাকচুয়ালি কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন, মানে কোঅর্ডিনেশন কমপ্লেক্সের বন্ডিংটা। ঠিক আছে, আমরা কোঅর্ডিনেশন কমপ্লেক্সের বন্ডিংটা হাইব্রিডাইজেশন দিয়ে কিভাবে এক্সপ্লেন করব। ঠিক আছে, তো স্ট্রাকচার ধরো ডিফারেন্ট স্ট্রাকচার হচ্ছে কমপ্লেক্সের, ধরো সে টেট্রাহেড্রাল হতে পারে, ইট ক্যান বি টেট্রাহেড্রাল, ঠিক আছে, ইট ক্যান বি অক্টাহেড্রাল, ইট ক্যান বি লিনিয়ার, অনেক সময় লিনিয়ার কমপ্লেক্সও হয়, অনেক সময় দেখবে ইট ক্যান বি প্ল্যানার ট্রাইগোনাল। ঠিক আছে, তো ডিফারেন্ট এই কমপ্লেক্সগুলোর যে ডিফারেন্ট স্ট্রাকচার দেখবে স্কোয়ার পিরামিডাল হয়, অনেক সময় টিবিপি হয়। তাহলে এই ডিফারেন্ট যে স্ট্রাকচারস গুলো আমাদের, এই স্ট্রাকচারে আমরা বন্ডিং, আমাদের যদি স্ট্রাকচার জানা থাকে, ঠিক আছে, যেমন হাইব্রিডাইজেশন কনসেপ্টটা ছিল, আমাদের স্ট্রাকচারটা ফার্স্টে জানা থাকতে হবে। সো ইফ উই নো দ্য স্ট্রাকচার উই ক্যান এক্সপ্লেন দ্য বন্ডিং। তো এখানেও সেক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশন দিয়ে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে এই যে ব্যালেন্স বন্ড থিওরির এখানে কতগুলো রুলস আমাদের ফলো করতে হবে। সো ইন অর্ডার টু এক্সপ্লেন দ্য বন্ডিং উই হ্যাভ টু ফলো সার্টেন রুলস। কিরকম? ধরো তোমাকে কথার কথা বলছি, ধরো একটা কমপ্লেক্স হচ্ছে, একটা আয়রন 3 এর কমপ্লেক্স হচ্ছে। ঠিক আছে, কিরম কমপ্লেক্স হতে পারে? ইট ক্যান বি, ধরো Fe F6 3 মাইনাস, এরম যদি একটা কমপ্লেক্সের কথা ভাবি, বা আমি আর এক ধরনের কমপ্লেক্স বলতে পারি FeCN6 আয়রন 3, দেখো 3 মাইনাস। তো দুটো ডিফারেন্ট টাইপের লাইগ্যান্ড নিয়েছি। তোমরা হয়তো 11-12 ক্লাসে একটু আধটু পড়েছো, এটাকে বলা হয় উইক ফিল্ড লাইগ্যান্ড। আর এই ধরনের লাইগ্যান্ডস গুলোকে বলে স্ট্রং ফিল্ড। তো এগুলো নিয়ে আমরা খুব ডিটেলসে ডিসকাস করবো ক্রিস্টাল ফিল্ড থিওরি যখন করবো। এই ফিল্ড কথাটা ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে আসছে, তো সেটা নিয়ে আমরা যেহেতু এখনো সিএফটি বলিনি, আমরা জাস্ট একটা ইনফরমেশন হিসেবে দিচ্ছি, এরকম ধরনের লাইগ্যান্ড দিয়ে আমরা দু টাইপের কমপ্লেক্স দেখাচ্ছি। তা ধরো এই যে মেটাল আয়নটা, মেটালটা যেটা, তাহলে রুলটা কিরকম? ধরো এই যে মেটালটা প্রথমে কি করেছে, মেটাল আয়ন তৈরি হয়েছে, তাহলে এরম বলা হচ্ছে, দেখো দ্য সেন্ট্রাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল অ্যাটম, the central metal atom in the complex, the central metal ion in the complex, ধরো কমপ্লেক্সটা কিরম টাইপ জেনারেলাইজ যদি করি, NLN Z plus minus whatever it is will have will have to lose a certain number of electrons, will have to lose a certain number of electrons that that will correspond to that will correspond to its oxidation state, that will correspond to its অক্সিডেশন স্টেট। খুব অবভিয়াস। দেখো আয়রনের কথা যদি বলি, আয়রন মেটালটা তো এখানে নেই, এখানে কি আছে? আয়রন 3 আছে। তাহলে আয়রনটা আমি জানি যে এরকম ইট ইজ 26। তাহলে আয়রনটাকে প্রথমে 3টে ইলেকট্রন লুজ করতে হবে। তো আমরা জানি আর্গন 3d, argon 3d6 4s2, তাহলে it will have to lose 3টে ইলেকট্রন to form the central metal ion. খুব obvious, so it will be 3d5, তাই তো? তাহলে এই হচ্ছে সিচুয়েশন। 2 নম্বর পয়েন্ট কি বলছে? তাহলে প্রথমে কি হলো, এই যে ডি অরবিটালে 5টা ইলেকট্রন মেটাল আয়নটা রয়েছে, which is very obvious, 3d তে এরকম 5টা ইলেকট্রন রয়েছে। তারপর কি বলছে দেখো, এই যে কমপ্লেক্সটা যদি অক্টাহেড্রাল হয়, ঠিক আছে, তো অক্টাহেড্রাল হলে হাইব্রিডাইজেশন আমরা কিরম ভাবে ভাববো? অক্টাহেড্রাল হলে আইদার, দেখো কিরম হচ্ছে 2 নম্বর পয়েন্টটা, দ্য সেন্ট্রাল মেটাল আয়ন সো ফর্ম, যেটা তৈরি হলো, দ্য সেন্ট্রাল মেটাল আয়ন সো ফর্ম will then have will then have
to lose, will then have to lose a certain number of electrons, a certain number of electrons, sorry, will then have to lose না বলে এটা will then have to accommodate, will then have to um, will then have to make available, will then have to make available a certain number of orbitals, will then have to make available a certain number of orbitals that will correspond to its coordination number, that will correspond to its coordination number. দেখো আমরা এখানে যদি Fe F6 টা নিয়ে ডিল করি ফার্স্টে, ধরো আমরা এই Fe F6 টা নিয়ে ডিল করছি 3 মাইনাস, তাহলে এখানে তো আমরা বুঝতে পারছি যে কোঅর্ডিনেশন নাম্বার 6, তাহলে আমাকে এই সেন্ট্রাল মেটালের আয়নে যে অরবিটাল 6টা অরবিটাল ফাঁকা রাখতে হবে। কেন ফাঁকা রাখতে হবে? কারণ সেই অরবিটালস গুলো নাকি এই ফ্লোরাইড আয়ন থেকে ইলেকট্রন ডেনসিটি অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, এই যে পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে গেলে অরবিটালস গুলো ফাঁকা রাখতে হবে। তো সেই রকম জিনিসটা দেখো আমরা এইভাবে দেখো, দিস ইজ দ্য 3D অরবিটাল। আমাদের এই 3D অরবিটালে আমরা দেখেছি 5টা ইলেকট্রন আছে, তাই তো। তারপর 4s আছে, দিস 3D 4s আর 4p, এই 4p অরবিটাল। তাহলে এখানে তো আমরা দেখতে পাচ্ছি দেখো যে 4টে অরবিটাল অ্যাভেলেবল, 1টা 2টো 3টে 4টে, তাহলে আরো 2টো অরবিটাল অ্যাভেলেবল করতে হবে। দেখো কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে হাইব্রিডাইজেশন কি হতে পারে? আইদার sp3d2 or d2sp3, তাই তো, এরকম হবে। এইটার ক্ষেত্রে দেখো আমরা যেটা করছি, এই 4d অরবিটালটা অ্যাভেলেবল আছে এই গ্রাউন্ড স্টেটে, এবং এইটার ম্যাগনেটিক মোমেন্ট, এই কমপ্লেক্সটার ম্যাগনেটিক মোমেন্ট দেখা যাচ্ছে this value was found to be around 5.9 Bohr magneton. এইটার ম্যাগনেটিক মোমেন্ট দেখা যাচ্ছে 5.9 Bohr magneton। এখন ম্যাগনেটিক মোমেন্ট থেকে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয়, অর্থাৎ ভ্যালেন্স বন্ড থিওরিটা প্রপোজড হচ্ছে ফ্রম ম্যাগনেটিক মোমেন্ট। তবে ম্যাগনেটিক মোমেন্ট 5.9 মানে দেখো আমরা জানি যে এই মিউ এস এটাকে বলে স্পিন অনলি ভ্যালু অফ ম্যাগনেটিক মোমেন্ট। তো এখানে তুমি দেখবে দিস ইজ রুট অফ n ইন্টু n প্লাস 2 বোর ম্যাগনেটন। bm স্ট্যান্ডস ফর বোর ম্যাগনেটন, এই ফর্মুলাটা তোমরা 11-12 ক্লাস থেকে পড়েছো। তো n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। দেখো এটা যদি 5.9 হয়, তাহলে আমরা এখান থেকে যদি n ক্যালকুলেট করতে যাই, n ইন্টু n প্লাস 2, ঠিক আছে, বোর ম্যাগনেটন এটা 5.9, তাহলে এখানে তুমি দেখবে n নিয়ারলি ইকুয়ালস চলে আসে 5, ঠিক আছে, n নিয়ারলি ইকুয়ালস 5 চলে আসে তুমি যদি এটা ক্যালকুলেট। তাহলে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, there are 5 unpaired electrons in this complex। তাহলে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তাহলে এই যে সিস্টেমটাকে, এটাকে আর আমরা ডিস্টার্ব করব না। So since already there are 5 unpaired electrons, so naturally এই গ্রাউন্ড স্টেটে যেরকম আছে সেটাকে আমরা ডিস্টার্ব করছি না। তাহলে নেক্সট কি করা হচ্ছে, নেক্সট ভাবা হলো তাহলে যদি ডিস্টার্ব না করা হয়, তাহলে ইন দি সো গ্রাউন্ড স্টেট এবং এক্সাইটেড স্টেট এই দুটোই একই রকম হচ্ছে। নাও হোয়াট হ্যাপেন্স, নাও এবারে আমাকে কি করতে হবে, দেখো 6টা অরবিটাল অ্যাভেলেবল রাখতে হবে। তো 6টা অরবিটাল আমরা এইভাবে অ্যাভেলেবল যদি রাখি, তাহলে এখানে হচ্ছে 4s 4p 4d। কিন্তু সমস্যা যেটা, এই যে অরবিটালস গুলো, যেগুলো মেটালের যে অরবিটালস গুলো,
যেগুলো ধরো এই লিগ্যান্ডের সঙ্গে বাইন্ড করবে। এই অরবিটালস গুলোর প্রপার ওরিয়েন্টেশন হতে হবে তো, মানে দে শুড বি ওরিয়েন্টেড টুয়ার্ডস দি কর্নার্স অফ অ্যান অক্টাহেড্রন এইটার ক্ষেত্রে। তা সেটা করতে গেলে এই যে পিওর এস অরবিটাল বলো বা পিওর পি অরবিটাল বা ইভেন পিওর ডি অরবিটাল, তাদের ওরিয়েন্টেশন ঠিকঠাক নাই থাকতে পারে। তো যার ফলে কি হচ্ছে, তখন কিন্তু বলা হচ্ছে যাতে ওরিয়েন্টেশন গুলো ওই লিগ্যান্ডের দিকে, ছটা লিগ্যান্ডের দিকে যাতে প্রপারলি ওরিয়েন্টেড হয়, কারণ লিগ্যান্ডের থেকে তো সেই ইলেকট্রন ডেন্সিটি নেবে, লিগ্যান্ডের থেকে পেয়ার অফ ইলেকট্রনস নেবে, তাই না? তাহলে লিগ্যান্ডের সঙ্গে ওরিয়েন্টেশনটা প্রপার দরকার। তা সেই ওরিয়েন্টেশন হওয়ার জন্য কিন্তু ইট উইল হ্যাভ টু আন্ডারগো হাইব্রিডাইজেশন। তাহলে এইটাকে আমরা বলছি দেখো sp3d2 হাইব্রিডাইজেশন করছি। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট পয়েন্ট যেটা 3 নম্বর পয়েন্ট যেটা আমরা বলছি দেখো, 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে যে ইন অর্ডার ইন অর্ডার ইন অর্ডার টু accept electron pairs from the ligands, in order to accept electron pairs from the ligands, the metal ion orbitals from the ligands, the metal ion orbitals should be properly oriented in space, should be properly should be properly oriented should be properly oriented in space। এবং তার জন্যই কি হচ্ছে, তার জন্যই কিন্তু হেন্স দে উইল হ্যাভ টু আন্ডারগো হাইব্রিডাইজেশন। তাহলে হাইব্রিডাইজেশনটা তো তোমরা জানো যে ওরিয়েন্টেশনের জন্যই হাইব্রিডাইজেশন একটা মেজর কারণ, তাই তো? সেন্স দে উইল হ্যাভ টু আন্ডারগো হাইব্রিডাইজেশন, হেন্স দে উইল হ্যাভ টু আন্ডারগো হাইব্রিডাইজেশন। তাহলে আমরা যেটা দেখালাম, হাইব্রিডাইজেশন হচ্ছে, এবং এই যে হাইব্রিড অরবিটালস গুলো, দেখো আগের পাতায় যেটা দেখালাম, এই যে হাইব্রিড অরবিটালস গুলো, এইগুলো কিন্তু এখন দে আর নাও প্রপারলি ওরিয়েন্টেড ইন স্পেস টু অ্যাকসেপ্ট ইলেকট্রন পেয়ার্স ফ্রম ইচ অফ দিস ফ্লোরাইড আয়ন্স। তাহলে দেখো এই যে ছটা ফ্লোরাইড আয়ন, তা এই ছটা ফ্লোরাইড আয়ন কি করছে, এই ছটা অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি তারা ট্রান্সফার করছে, পেয়ার অফ ইলেকট্রনস দিচ্ছে টু ফর্ম কোঅর্ডিনেট বন্ড, ডিটিভ বন্ড হচ্ছে বলতে পারি আমরা, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। ঠিক আছে তো? তাহলে এই হচ্ছে আইডিয়া। এবং এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে উই হ্যাভ ইনভলভ দি আউটার ডি অরবিটাল, বাইরের ডি অরবিটাল, ইনারটা নয় কিন্তু। উই হ্যাভ ইনভলভ দি আউটার ডি অরবিটাল ইন হাইব্রিডাইজেশন। আমি তুমি প্রশ্নই করতে পারো ইনারটা কেন করলাম না। আসলে হাইব্রিডাইজেশন দিয়ে খুব ভালো এক্সপ্লানেশন দেওয়া যায় না ভিভিটি দিয়ে, করা হয়নি। তার কারণ হচ্ছে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে ম্যাগনেটিক মোমেন্ট যেটা, ম্যাগনেটিক মোমেন্ট করেসপন্ডস টু 5 আনপেয়ার্ড ইলেকট্রনস। তা 5 আনপেয়ার্ড ইলেকট্রনস যদি হয়, তাহলে আমার এই 5টা যে আনপেয়ার্ড ইলেকট্রন ছিল এটাকে আর ডিস্টার্ব না করে থিওরিটা এইভাবে প্রপোজ করেছে। ঠিক আছে, সো বুঝতেই পারছো দেয়ার ইজ এ ড্রব্যাক ইন দ্য থিওরি, যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা ম্যাগনেটিক ডেটা, ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু থেকে আমরা এইভাবে বলে দিলাম যে উই হ্যাভ ইনভলভ দি আউটার ডি অরবিটাল। এবং যেহেতু আউটার ডি অরবিটালটাকে ইনভলভ করেছি আমরা, such complexes they are known as outer orbital complexes, where outer d orbital is involved in hybridization। ঠিক আছে?
দেখো আমরা sp3d2 করেছি এবং আউটার অরবিটাল কমপ্লেক্সে দেখো যখনই আমরা আউটার অরবিটাল কমপ্লেক্স করছি তখন দেখবে, আচ্ছা এটা আমি পরে বোঝাচ্ছি আবার, এই আউটার অরবিটাল কমপ্লেক্স গুলোকে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে তুমি দেখবে আমরা বলবো দিজ আর নোন অ্যাজ হাই স্পিন কমপ্লেক্সেস। হাই স্পিন কমপ্লেক্সেস মানে স্পিনটা হাই হয়। দেখো এখানে স্পিন কত, এস ইকুয়ালস 5টা তো আনপেড ইলেকট্রন, সো এস ইকুয়ালস 5 ইন্টু হাফ অর্থাৎ 5/2। দেখো 5টা আনপেড ইলেকট্রন মানে দ্য স্পিন ইজ হাই। So usually in outer orbital complex তুমি দেখবে the spin is high. এখন আউটার অরবিটাল কমপ্লেক্স এরা কিরম ধরনের লাইগ্যান্ড দিয়ে হয়? ইউজুয়ালি ফর্ম বাই উইক ফিল্ড লাইগ্যান্ডস। তাহলে তুমি উইক ফিল্ড লাইগ্যান্ডসই আমরা আলোচনা করবো ডিটেলসে, আপাতত এটাকে ইনফরমেশন হিসেবে দিচ্ছি। দে আর ইউজুয়ালি ফর্ম বাই উইক ফিল্ড লাইগ্যান্ডস। কেন করে না করে দেখবে সেগুলো আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে সব এক্সপ্লেন করবো। দেখো if you look at FeCN6 3 minus, দেখো FeCN6 3 minus এটাও কিন্তু D5 সিস্টেম। তার মানে কমপ্লেক্স কোঅর্ডিনেশন নাম্বার দেখতে পাচ্ছি এটা 6, অর্থাৎ অ্যাজ পার ওয়ার্নার্স থিওরি অক্টাহেড্রাল হবে, কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে। এটার ম্যাগনেটিক মোমেন্ট মিউ এফেক্টিভ দেখা যাচ্ছে, দিস ভ্যালু ইজ অ্যারাউন্ড ওই 1.9 বোর ম্যাগনেটন। Magnetic moment is around 1.9 বোর ম্যাগনেটন। তাহলে 1.9 বোর ম্যাগনেটন যদি তুমি দেখো, এখান থেকে রুট অফ n ইন্টু মানে n প্লাস 2 করবে। n ইন্টু n প্লাস 2 তুমি যদি 1.9 করো বোর ম্যাগনেটন, তাহলে তুমি ভ্যালুটা দেখবে this value will be somewhere around n equals 1, number of unpaired electron 1। তাহলে নাম্বার অফ আনপেড ইলেকট্রন 1 হচ্ছে। আচ্ছা আমার মনে হয় তোমাকে একটা চার্ট ফর্মে দেখিয়ে দিই, যে এটা তুমি নিজেই ক্যালকুলেট করে নিতে পারবে, তাহলেও আমরা দেখিয়ে দিই। দেখো আমরা যদি বলি নাম্বার অফ আনপেড ইলেকট্রন n আর ম্যাগনেটিক মোমেন্ট, অ্যাপ্রক্সিমেট ম্যাগনেটিক মোমেন্ট ইন বোর ম্যাগনেটন, তো নাম্বার অফ আনপেড ইলেকট্রন যখন 1 হয়, you'll find that the magnetic moment is approximately 2 বোর ম্যাগনেটন। 2 যখন হয় approximately 3, 3 যখন হচ্ছে approximately 4, 4 যখন হচ্ছে approximately 5 বোর ম্যাগনেটন, আর 6 যখন হয় approximately 6, সরি 5 যখন হয় approximately 6 বোর ম্যাগনেটন। তাহলে এই মোটামুটি আমাদের, এটা তুমি ভ্যালুটা ক্যালকুলেট করলেই বেরিয়ে যাবে দেখবে। ঠিক আছে, এন এ তুমি এন এর ভ্যালু তুমি 1 দাও, ঠিক আছে, দেখবে এটা চলে আসছে রুট 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 3। ঠিক আছে, রুট 3 মানে 1.732, কাছাকাছি আসবে, 2 এর কাছাকাছি। এটা তুমি এন এর ভ্যালু 2 দাও, তার মানে এটা হচ্ছে তোমার 2 দিলে এখানে 2 ইন্টু রুট 2, তার মানে এই ভ্যালুটা দেখো 4 দুগুণে 8, 8 মানে ওই 3 এর কাছাকাছি রুট। ঠিক আছে, তো রুট 8 3 এর কাছাকাছি হবে 2.8 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমরা বুঝতে পারছি যে যেহেতু this is 1.9, n has to be equal to 1, there should be one unpaired electron। তাহলে আমরা কি করব? আমরা তো জানি অলরেডি, দেখো this is 3d, 5টা unpaired electron আছে, 4s
4p, ফোর ডি, আমাদের জানা আছে এটা অলরেডি। So this is the ground state, তাই তো? তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে, আমরা এখানে দেখো 5টা ইলেকট্রন তোমার রাখা চলবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি একটা আনপেড ইলেকট্রন আছে অ্যাজ পার দ্য ম্যাগনেটিক মোমেন্ট। তখন ডিফারেন্ট থিওরি ওয়াজ সাজেস্টেড। যদি এরকম হয় তখন বলা হচ্ছে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে তখন করতে হবে একটা আনপেড ইলেকট্রন রাখতে গেলে, দেখো আমি এই sp3d2 হাইব্রিডাইজেশন যদি করতে যেতাম, তাহলে sp3d2 হাইব্রিডেশন করে তো হবে না, কারণ 5টা আনপেড ইলেকট্রন থেকে যাবে তাতে। তখন ভাবা হলো যে দেখো তাহলে হাউ টু এক্সপ্লেন দিস। তখন বললো ঠিক আছে যে দি ইন অর্ডার, তাহলে এটা হচ্ছে আমার কত নম্বর রুল হবে, আগের রুলটা 3 নম্বর ছিল, এটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর রুল হচ্ছে ইন অর্ডার টু ইনভলভ, মানে এটা কি করেছিলাম আগেরটায় যখন sp3d2 করেছিলাম, তখন we have involved the outer d orbital in hybridization, তাই না? কিন্তু এখন আমি তো আউটার ডি অরবিটালটাকে ইনভলভ করতে পারছি না। তখন বলা হচ্ছে কারণ আউটার ডি অরবিটাল ইনভলভ করলে ম্যাগনেটিক মোমেন্ট মিলছে না। তখন বলছে যে দেখো ঠিক আছে, আমি যদি এটা না করতে পারি তাহলে আমাকে তো ইনার ডি অরবিটাল ইনভলভ করতে হবে, কারণ আমার হাইব্রিডাইজেশনটা আইদার sp3d2 হতে হবে অথবা d2sp3 হতে হবে, যে কোনো একটা, কারণ জিওমেট্রিটা তো অক্টাহেড্রাল। তো সেক্ষেত্রে আমাকে আউটার অরবিটাল এইটা যদি করতে না পারি, তাহলে আমাকে এটা করতে হবে ইনভলভ হাইব্রিডাইজেশন। সেটাই বলছি, ইন অর্ডার টু ইনভলভ দি ইনার d orbitals, in order to involve inner d orbitals in hybridization, the electrons should be should be accommodated should be accommodated in unhybridized unhybridized d orbitals, unhybridized d orbitals following Hund's rule of spin multiplicity, মানে Hund's rule of maximum multiplicity। Hund's rule of spin multiplicity মানে আমি যদি এই ইনার অরবিটালকে ইনভলভ করতে যাই, তাহলে আমাকে এই যে ইলেকট্রনস গুলো আনহাইব্রিডাইজড ডি অরবিটালে রাখতে হবে ফলোইং হুনস রুল। দেখো আনহাইব্রিডাইজ মানে আমাকে আসলে কি করতে হবে, এখানে তো d2sp3 করতে হবে, কারণ sp3d2 তো করতে পারছি না। তাহলে আমাকে যদি এই d2sp3 করতে হয়, তাহলে এই সব কটা অরবিটাল আমার ফাঁকা চাই, এই সব কটা অরবিটাল আমার ফাঁকা চাই। 4s আর 4p তো ফাঁকা আছে, তাহলে ওই দুটো ডি অরবিটাল আমাকে ফাঁকা রাখতে হবে। তো সেটা কিভাবে করব, সেটাকে করতে গেলে দেখো you have to accommodate all the electrons in these three orbitals। কিভাবে? unhybridized d orbitals যেহেতু বলছে, following Hund's rule of multiplicity, মানে প্রথমে প্যারালালি ফিল্ড আপ হবে, তারপর পেয়ারিং হবে। অর্থাৎ আমরা এখানে দেখাচ্ছি এইভাবে, so this is 3d, 4s, 4p, so this is the ground state।
দেখো আমার তো আউটার ডি অরবিটাল ইনভলভ করছি না বলে আর ডিটা লিখিনি এখানে। তাহলে আমি কি করছি, এই এইগুলোকে নিয়ে আমাকে D2sp3 হাইব্রিডাইজেশন করতে হবে, তাই তো? D2sp3 হাইব্রিডাইজেশন করতে হবে। তাহলে আমাকে বাকি যে এই তিনটে অরবিটাল পড়ে আছে সেখানে 5টা ইলেকট্রন ঢোকাতে হবে, বিকজ দেয়ার আর 5 আনপেয়ার্ড ইলেকট্রনস। এই দেখো 1 2 3 4 5, বুঝতে পারছো? প্রথমে প্যারালালি ফিল্ড আপ করলাম, তারপর পেয়ারিং করলাম। এবং এটা করাতে তুমি ভালো করে লক্ষ্য করো, দেখো একটাই আনপেড ইলেকট্রন নিচে রইল। সো দের ইজ অনলি ওয়ান আনপেড ইলেকট্রন, অর্থাৎ আমার এক্সপেরিমেন্টাল ডেটা ম্যাগনেটিক ডেটার সঙ্গে আমার মিলে যাচ্ছে। সো দিস ইজ দি, এটাকেই আমরা তাহলে বলছি দিস ইজ দি এক্সাইট স্টেট। এবং তারপর কি হচ্ছে, এই হাইব্রিডাইজেশন হচ্ছে এক্সাইট স্টেটের পরে নেক্সট এই হাইব্রিডাইজ স্টেটেতে কি করছে, আর একটা স্টেপে তুমি হাইব্রিডাইজ স্টেটটা দেখাতে পারো। সো these hybrid orbitals, they will accept a pair of electrons from the cyanide ion। ঠিক আছে, প্রত্যেকটা এই সায়ানাইড থেকে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে। লাইক দিস। এবং দেখো একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়ে যাচ্ছে। সো ইউ ক্যান এক্সপ্লেন দ্য ম্যাগনেটিক মোমেন্ট। ধরো তোমার তাহলে এখানে আমরা যেটা করলাম হচ্ছে, উই হ্যাভ ইনভলভ ইনার ডি অরবিটাল, D2sp3 করেছি। সো উই হ্যাভ ইনভলভ দ্য ইনার ডি অরবিটাল, অর্থাৎ 3D টা করেছি। সো উই হ্যাভ ইনভলভ ইনার ডি অরবিটাল ইন হাইব্রিডাইজেশন, তাই তো? ইনার ডি অরবিটাল ইন হাইব্রিডাইজেশন, তো যে কারণে এইগুলোকে বলা হয় ইনার অরবিটাল কমপ্লেক্সেস। ইনার অরবিটাল কমপ্লেক্সেস। এবং তুমি দেখবে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে এগুলোকে আমরা বলবো লো স্পিন ইনার অরবিটাল কমপ্লেক্সেস অর লো স্পিন কমপ্লেক্সেস। দেখো এই ইনার অরবিটাল কমপ্লেক্স যখনই হবে তখন স্পিনটা কমে যাবে। কারণ দেখো এখানে টোটাল স্পিন কত হচ্ছে, স্পিন হাফ হচ্ছে দেখো টোটাল। তার মানে দুটোই আয়রন 3 সিস্টেম ছিল, অর্থাৎ Fe F6 3 মাইনাস, আর এটাও FeCN6 3 মাইনাস, আমরা যেটা দেখালাম। দুটোই আয়রন 3, দুটোই D5 সিস্টেম। কিন্তু এইটার দেখো টোটাল স্পিন ছিল 5/2, আর এখানে টোটাল স্পিন হচ্ছে হাফ। তাই যে কারণে এইটা হচ্ছে হাই স্পিন মানে আউটার অরবিটাল, এটা হচ্ছে লো স্পিন অর্থাৎ ইনার অরবিটাল কমপ্লেক্স। ঠিক আছে তো? তাহলে আমরা এখান থেকে ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু থেকে আমরা একটা আলোচনা করলাম যে দেখো এরা ইনার অরবিটাল বা আউটার অরবিটাল হতে পারে এইভাবে। তাহলে নেক্সট আরেকটা এক্সাম্পল দেখাই। দেখো তোমাকে বলা হলো যে মেবি AgNH3 whole twice প্লাস সিলভার এই ডায়ামিন কমপ্লেক্স, যেটা আমরা দেখি টলেন্স রিএজেন্টের সময় তৈরি হয়, তাই তো? টলেন্স রিএজেন্ট যেমন করি এটা তৈরি হয়। এবং এই যে কমপ্লেক্সটা এটা কালারলেস এবং দিস ইজ লিনিয়ার লিনিয়ার কমপ্লেক্স। দেখো লিনিয়ার কমপ্লেক্স হলে আমরা কি করব, এসপি হাইব্রিডাইজেশন করব। ঠিক আছে, এসপি হাইব্রিডাইজেশন করতে হবে আমাদের। তো সিলভারের আমরা যদি দেখি, দেখো সিলভার তুমি জানো যে কপারের নিচেই আছে কপার সিলভার গোল্ড। তো কপার হচ্ছে আর্গন 4s1 3d10, তাহলে এটা হচ্ছে জেনন 5s1 4d10। তাহলে সিলভার 1 যখন করছো এই ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে। তাহলে সিলভারের ক্ষেত্রে আমাদের গল্পটা থাকতে হচ্ছে এরকম 4d, দেখো 4d10 থাকবে 5s আর 5p। দেখো 4d10 মানে এরকম, এগুলো তো সব কটা পেয়ার আপ। ঠিক আছে, এটা হচ্ছে 5s আর 5p। তাহলে তোমাকে কি করতে হবে, sp হাইব্রিডাইজেশন করবে আর কি, আর তো কিছু নেই। কারণ 5s থেকে তো ইলেকট্রনটা বেরিয়ে গেছে, এখানে তো ইলেকট্রন নেই।
সো ইট উইল আন্ডারগো sp হাইব্রিডাইজেশন। এবং এই কমপ্লেক্সটা দেখো, ইট উইল বি, এটার এটার n ইকুয়াল টু, মানে টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কি 0, তার মানে আমরা বলতে পারি ইট ইজ ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক। আচ্ছা, তোমরা পরে বলবো, দেখবে ডায়াম্যাগনেটিক কমপ্লেক্সের তুমি যদি এইভাবে ক্যালকুলেট করো n ইন্টু n প্লাস টু, তাহলে অ্যাপারেন্টলি তো জিরো হয়ে যাওয়া উচিত ম্যাগনেটিক মোমেন্ট। কিন্তু এই ডায়াম্যাগনেটিক কমপ্লেক্সের ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু জিরো হয় না, ইট ইজ মাচ লেসার দেন 1.73, মাচ মাচ লেসার দেন 1.73। কারণ একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তার মানে আমরা বলছি n ইকুয়াল টু জিরো, মানে আমরা ডায়াম্যাগনেটিক বলছি, যদিও ম্যাগনেটিক মোমেন্ট উইল নট বি জিরো। সো দিস উইল আন্ডারগো sp হাইব্রিডাইজেশন। তাহলে এখানে যে অ্যামোনিয়া গুলো আছে, each of these ammonia molecule will donate a pair of electrons। এই অ্যামোনিয়া গুলো একটা করে ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, ফর্ম লিনিয়ার কমপ্লেক্স। তার মানে এই লিনিয়ার কমপ্লেক্স sp হাইব্রিডাইজেশন হচ্ছে আমাদের। ঠিক আছে, নেক্সট আমরা ধরো চলে আসি আর একটা এক্সাম্পলে। Na(Cl4) 2 মাইনাস and Na(CN4) টেট্রা সায়ানিডো, টেট্রা ক্লোরাইডো আর টেট্রা সায়ানিডো, এই কমপ্লেক্স। দেখবে এটার এটার তুমি দেখবে ম্যাগনেটিক মোমেন্ট মিউ এফেক্টিভ, this is around 2.9 Bohr magneton, approximately 2.9 Bohr magneton হচ্ছে, and this is diamagnetic। ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট দেখে আমরা বুঝতে পারছি যে দেখো এইটার n এর ভ্যালু n ইকুয়ালস কত, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন হবে, আর এখানে n হচ্ছে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। ম্যাগনেটিক মোমেন্ট দেখে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এবং ক্রিস্টাল ফিল্ড থিওরির আইডিয়াটা যদি নাও, দেখো ক্লোরাইড, দিস ইজ আ উইক ফিল্ড লাইগ্যান্ড। উইক ফিল্ড লাইগ্যান্ড হলে সবসময় হাই স্পিন বা আউটার অরবাইটালকে ইনভলভ করতে হবে। আউটার অরবাইটাল হ্যাজ টু বি ইনভলভ উইক ফিল্ড লাইগ্যান্ড হলে। ঠিক আছে, আর সায়ানাইড, দেখো দিস ইজ স্ট্রং ফিল্ড, সো ইউ হ্যাভ টু ইনভলভ দি ইনার ডি অরবাইটাল, ইনার অরবাইটাল কমপ্লেক্স হতে হবে, বিকজ ইউ হ্যাভ টু ইনভলভ দি ইনার অরবাইটাল স্ট্রং ফিল্ড হলে। তাহলে এই আইডিয়াস গুলো নিয়ে আমরা প্রসিড করি। দেখো নিকেল টু, দেখো নিকেলের ক্ষেত্রে তুমি যদি ভাবো, দেখো নিকেল টু আছে, তা সো নিকেল টুটা হচ্ছে ডি কত সিস্টেম, দেখো নিকেল হচ্ছে আর্গন 3d8, আর্গন নিকেল তো 28, 3d8 4s2। তাহলে নিকেল টু মানে দুটো ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যাচ্ছে যখন নিকেল টু করছে, তাহলে d8 সিস্টেম। 3d 4s 4p। আর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2.9 বোর ম্যাগনেটন কি হচ্ছে এখানে, d8 সিস্টেম, গ্রাউন্ড স্টেট। দেখো কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে, কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়াল টু 4। দেখো কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে দু রকম হতে পারে, একটা হচ্ছে টেট্রাহেড্রাল জিওমেট্রি হয়, একটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি। সো দিস আর দি টু এক্সপেক্টেড জিওমেট্রিজ। টেট্রাহেড্রাল হলে sp3 হবে, আর স্কোয়ার প্ল্যানার হলে dsp2, এটা তুমি জানো, তাই তো? দেখো sp3 যদি করি, তাহলে we are not involving the inner d orbitals, এবং এখানে sp3 আমরা করবো, তো গ্রাউন্ড স্টেট এক্সাইটেড স্টেট একই রকম হবে, আর নিয়ে দিস উইল আন্ডারগো sp3 হাইব্রিডাইজেশন। তাহলে আমরা এই sp3 হাইব্রিডাইজেশন যদি করি,
তাহলে এই যে sp3 হাইব্রিড অরবিটালে electron sp3 hybrid orbitale দেখো each of these sp3 hybrid orbitals they will accept an electron pair from the chlorides এই chlorides গুলোর থেকে they will accept electron pair এই চারটে ক্লোরাইড থেকে তাতে দেখো আমাদের এই যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রনের গল্পটা এটা মিলে যাচ্ছে so we can explain that magnetic moment it will be at approximately 3.0 because there are two unpaired electrons তাহলে আমরা এখান থেকে এটাকে sp3 hybridization করে আমরা বলছি দেখো ভাই this will be tetrahedral তাহলে এবার নেক্সট আমরা চলে আসবো এইটার ক্ষেত্রে NiCN4 যেটাকে আমরা ডায়াম্যাগনেটিক বুঝতে পেরেছি এবং আমরা বুঝতে পেরেছি যে we have to এখানে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড সো ইনার ডি অরবিটাল হ্যাজ টু বি ইনভলভ DsP2 বলেছি তাহলে দেখো কি হচ্ছে নিকেল তুমি এখানে দেখেছো নিকেল 2 আর কি নিকেল 2 তুমি জানো যে দেখো 3D 4S 4P so this is the ground state আমাকে কি করতে হবে আমি জানি যে এই ডি আর sp2 মিলিয়ে আমাকে ইনভলভ করতে হাইব্রিডাইজেশন তাহলে আমাকে এই যে চারটে অরবিটাল এই আনহাইব্রিডাইজড অরবিটালে টোটাল 8টা ইলেকট্রন ঢোকাতে হবে মানে চারটে তো আনহাইব্রিডাইজড অরবিটাল থাকবে কারণ I have to involve one of the d orbitals in hybridization তাই না মানে আমি এই DsP2 করতে গেলে তাহলে বাকি এই চারটে আনহাইব্রিডাইজড অরবিটাল পড়ে আছে যেখানে আমি 8টা ইলেকট্রন ঢোকাবো দেখো তার মানে এই 1 2 3 4 প্রথম প্যারালালি তারপর 5 6 7 8 following Hund's rule of spin multiplicity তাহলে this will undergo DsP2 hybridization এবং each of these orbital they will accept a pair of electrons from Cn minus দেখো সরি এটা DsP2 হবে হ্যাঁ DsP2 করছি দেখো এই চারটে orbital they are accepting a pair of electrons from cyanide এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি s equal to 0 তাই তো টোটাল স্পিন 0 so this is magnetic moment will be much lesser than 1.73 Bohr magneton and this will be diamagnetic where we are involving inner d orbital in hybridization অবশ্যই এটা inner orbital তো বটেই because we are involving inner d orbital in hybridization inner orbital হলেই দেখবে টোটাল স্পিনটা কমে যায় ঠিক আছে তাহলে আমাদের এখানে আমরা বুঝতে পারছি নিকেল 2 দেখো D8 সিস্টেম যখন ক্লোরাইড লাইগ্যান্ড হচ্ছে ঠিক আছে নিকেল 2টা ক্লোরাইডের সঙ্গে কিন্তু ও যেহেতু উইক ফিল্ড লাইগ্যান্ডের সঙ্গে টেট্রাহেড্রাল কমপ্লেক্স করছে আর যেই সায়ানাইড হচ্ছে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড ও স্কোয়ার প্ল্যানার করে দিচ্ছে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ডে স্কোয়ার প্ল্যানার করছে উইক ফিল্ড লাইগ্যান্ডে কোঅর্ডিনেশন নাম্বার থাকলে দেখা যাচ্ছে টেট্রাহেড্রাল করছে আমরা এটা কিভাবে বুঝতে পারছি ফ্রম ম্যাগনেটিক মোমেন্ট এবং তারপর আমরা সেটাকে ব্যাখ্যা করছি বাই ইউজিং ভ্যালেন্স বন্ড থিওরি মানে ভ্যালেন্স বন্ড থিওরি তার মানে ম্যাগনেটিক মোমেন্ট না জানা থাকলে তুমি ভ্যালেন্স বন্ড থিওরিটা প্রপার ওয়েতে ব্যাখ্যা করতে পারবে না আচ্ছা আরেকটা দিক দিই তোমাদের দেখো তোমাকে বলা হলো সে বিই আচ্ছা বি না ট্রানজিশন মেটাল দিয়ে দিই ধরো Mn MnCl4 2 ঠিক আছে MnCl4 2 Mn2 দেখতে পাচ্ছ এখানে ম্যাগনেটিক মোমেন্ট তোমাকে বলছে this is around
5.8 বোর ম্যাগনেটাম। ঠিক আছে, এটা করো দেখি তো, প্রত্যেকে চেষ্টা করো, আমি জাস্ট 2 মিনিট সময় দিই। পারলে? দাও এখানে ম্যাগনেস টু, যখনই ক্লোরাইড, দেখো দিজ আর উইক ফিল্ড লাইগ্যান্ডস। উইক ফিল্ড লাইগ্যান্ড হলে তোমাকে আউটার অরবিটাল, ইনার ইউ ক্যানট কনসিডার ইনার, মানে ইউ ক্যানট কনসিডার ইনার ডি অরবিটাল ইন হাইব্রিডাইজেশন। দেখো ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, আর্গন 3d5 4s2। তাহলে ম্যাঙ্গানিজ টু যখন করছো এই দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে 5টা ডি ইলেকট্রন আছে ম্যাঙ্গানিজ টুতে। তার মানে দিস ইজ 3d, এই 4s 4p, 4s 4p, 5টা ইলেকট্রন এরকম। দেখো 5টা ইলেকট্রন থেকে ম্যাগনেটিক মোমেন্ট মিলছে আমার 6-এর কাছাকাছি। তাহলে এটাকে আমি আর ডিস্টার্ব করবো না, কারণ আমি জানি যে ইনার ডি অরবিটাল তো আমি ইনভলভ করবো না, বিকজ ইট ইজ আ বিগ ফিল্ড লাইগ্যান্ড। ঠিক আছে, তো যার ফলে আমরা কি করছি এটাকে, দিস ইজ দ্য গ্রাউন্ড স্টেট, দিস ইজ দি এক্সাইট স্টেট, অ্যান্ড হাইব্রিডাইজ স্টেটাসে তুমি এই 5টা ইলেকট্রন যেরকম আছে আছে, আর ইউ আর ইনভলভিং দিস 4 orbitals in sp3 hybridization, hybridized স্টেটে, এবং প্রত্যেকটাই একটা করে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে from the chloride ions. All these they will accept a pair of electrons from a chloride ion. বুঝতে পারলে? তাহলে আমার ম্যাগনেটিক মোমেন্ট আমি যদি ক্যালকুলেট করতে যাই, দেখো রুট অফ 5 × 5 + 2 বোর ম্যাগনেটম। তো তুমি করো নিজে, কত আসছে, 5 × 7 √35, তাই তো? দেখো 6-এর কাছাকাছি, তো √35 এক্সাক্ট ভ্যালু আমরা এখান থেকে বলছি, দেখো 6-এর কাছাকাছি হচ্ছে। √35 কত? দেখে নিন, ওই 5.92, 5.92 বোর ম্যাগনেটম। ঠিক হলো? তাহলে নেক্সট আমরা আর একটা এক্সাম্পল দেখাই। ধরো তোমাকে বলা হলো, সে ফর এক্সাম্পল একটা AgPr3 হোল থ্রাইস,
দেখো এটার কোঅর্ডিনেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 3, PR3 বুঝতে পারছো তো, ট্রাই অ্যালকাইল ফসফিন। তো এই ট্রাই অ্যালকাইল ফসফিন, দিস ইজ দ্য লাইগ্যান্ড হিয়ার। তো কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে, সরি 6 ভুল করে লিখে ফেললাম, কোঅর্ডিনেশন নাম্বার ইজ 3। কোঅর্ডিনেশন নাম্বার 3 মানে প্ল্যানার ট্রাইগোনাল, তাই তো? প্ল্যানার ট্রাইগোনাল মিনস এর হাইব্রিডাইজেশন sp2 ছাড়া তো আর কিছু হবে না, ইট হ্যাজ টু বি sp2, প্ল্যানার ট্রাইগোনাল যেহেতু, তাই না? তাহলে আমরা এটাকে কিভাবে এগোবো? আম, দেখো এটা সিলভার কিন্তু ওয়ান নয়, দেখো এটি জিরো ব্যালেন্স সিলভার। তো সিলভার আমরা জানি হচ্ছে, একটু আগেই দেখলাম যে সিলভার হচ্ছে আর্গন, হিলিয়াম আর্গন ক্রিপ্টন, তাই তো? ক্রিপ্টন 5d10 4s1। তাহলে এই হচ্ছে গল্প। দেখো 5d আর 4s 4p। তবে এখানে 5d10 আছে, 5d10 4s1। কারণ আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে, এই একটা এস আর দুটো পি কে মিলিয়ে আমার হাইব্রিডাইজেশন করতে হবে, তাই না? তাহলে আমার এই যে 4s এ যে ইলেকট্রনটা আছে sp2 করতে গিয়ে 4s এর ইলেকট্রনটা আমাকে প্রমোট করতে হবে কোথাও। I have to promote the electron from 4s. Now, best way হচ্ছে it can be promoted to an unhybridized 4p orbital. ঠিক আছে? So this is the ground state. Excited state হচ্ছে, এখানে যেরকম ছিল 10টা আছে, কারণ এটা তো আমি ডিস্টার্ব করবো না, কারণ আমি জানি যে এটা sp2 হাইব্রিডেশন হবে, আমি কেন d তে ডিস্টার্ব করতে যাব? ঠিক আছে? ইনার d অরবিটাল ইনভলভ হচ্ছে না এখানে। So it's like this. এবার বাকি দেখো এই sp2 hybridization হচ্ছে, তাহলে each of these hybrid orbitals they will accept a pair of electron from pr3 ligand, pr3 থেকে এইভাবে ইলেকট্রন পেয়ার নেবে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি it will be paramagnetic for এই one unpaired electron, so it will be paramagnetic for one unpaired electron. ক্লিয়ার? আরেকটা এক্সাম্পলে আসি। ধরো তোমাকে বলা হলো যে, say for example CuCl5, CuCl5, এটাকে ধরো কপার 2 যদি বলি, CuCl5 3 মাইনাস, এবং এই CuCl5 3 মাইনাস, দিস ইজ এই কমপ্লেক্সটা হচ্ছে ট্রাইগোনাল, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ট্রাইগোনাল বাইপিরামিডাল কমপ্লেক্স, ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল মানে টিবিপি কমপ্লেক্স হচ্ছে, ঠিক আছে? টিবিপি কমপ্লেক্স। তো টিবিপি কমপ্লেক্স মানে DsP3 hybridization or sp3d hybridization, যে কোনো একটা, ঠিক আছে তো? তো এই ট্রাইগোনাল ইয়েতে আমরা কপার টু ইজ আ D9 সিস্টেম, কপার টু হচ্ছে D9 সিস্টেম, আমরা জানি। তুমি দেখে নাও, ঠিক আছে? আরেকবার দেখো, কপার হচ্ছে, তুমি তো জানো যে কপার হচ্ছে আর্গন, আর্গন 3d10 4s1। তাহলে কপার 2 যখন আমরা বলছি, দেখো দিস ইজ আর্গন 3d9, সরি, হ্যাঁ, আর্গন 3d9।
হলো, দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 3d 4s 4p এইভাবে যদি এগোই, তাহলে এই 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? সো দিস ইজ দ্য গ্রাউন্ড স্টেট। এবার এই ট্রাইগোনাল বাইপিরামিডাল, এখানে ক্লোরাইড তো, দিস ইজ এ উইক ফিল্ড, সো দিস ইজ উইক ফিল্ড লাইগ্যান্ড। তাহলে উইক ফিল্ড লাইগ্যান্ড যদি হয়, তাহলে আমরা কি এক্সপেক্ট করবো? উইক ফিল্ড লাইগ্যান্ড হলে আমরা এক্সপেক্ট করতে পারি যে ইনার ডি অরবিটাল শুড নট বি ডিস্টার্বড, ঠিক আছে? ইনার ডি অরবিটাল শুড নট বি ডিস্টার্ব। তাহলে আমাদের যেহেতু উইক ফিল্ড মানে স্ট্রং ফিল্ড হলে আমরা ইনার ডি অরবিটালটাকে ইনভলভ করতাম। তাহলে এখানে উই হ্যাভ টু ইনভলভ দি আউটার ডি অরবিটাল। এবং দেখো এখানে আমরা তাহলে কি করব, sp3d করব। মানে আমরা বলতে চাইছি গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেট এই দুটো একই রকম থাকছে। আর এইবারে প্রত্যেকটা হাইব্রিড অরবিটাল দে উইল অ্যাকসেপ্ট ইলেকট্রন ফ্রম দি ক্লোরাইড আয়ন্স, ঠিক আছে? বেশ, নেক্সট আমরা চলে আসছি, ধরো সিও CONH3 হোল 6, CONH3 হোল 6 2 প্লাস বা 3 প্লাস করি, CONH3 হোল 6 3 প্লাস। তো CONH3 হোল 6 3 প্লাস যদি হয়, দেখো এটা হচ্ছে কোবাল্ট 3, তাই তো? কোবাল্ট 3 হচ্ছে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, দেখো এটা তোমাকে যতক্ষণ না ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়াচ্ছি ততক্ষণ তোমার পক্ষে এটা বোঝা মুশকিল যে কোবাল্ট 3 এই কমপ্লেক্সটা তোমাকে আমাকে ইনফর্ম করে দিচ্ছে হচ্ছে যে উইল বি this will be outer orbital, sorry, this will be inner orbital in nature, ঠিক আছে? inner orbital in nature। এবং সেটা কিভাবে বলছি, দেখা যাচ্ছে ইট ইজ ডায়াম্যাগনেটিক, ইট ইজ ডায়াম্যাগনেটিক, ঠিক আছে? এই কমপ্লেক্সটা দেখা যাচ্ছে ইট ইজ ডায়াম্যাগনেটিক এবং এটা ইনার অরবিটাল। কেন ইনার অরবিটাল হবে সেটা ভ্যালেন্স বন্ড থিওরি হ্যাজ নো এক্সপ্লানেশন। আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরিতে গিয়ে সেটা এক্সপ্লেন করবো। মানে ভ্যালেন্স বন্ড থিওরি তুমি দেখবে প্রচুর ড্রব্যাকস। আমি কয়েকটা স্পেসিফিক কমপ্লেক্স ধরে ধরে দেখাচ্ছি, তুমি দেখবে অনেক কমপ্লেক্স প্রপার ওয়েতে এক্সপ্লেন করে, যে কারণে এই থিওরি দিয়ে বেশি দূর আর এগোনো যায় না। তা যাই হোক, আমি আপাতত ইনফর্ম করলাম যে উই হ্যাভ টু ইনভলভ দি ইনার ডি অরবিটাল, যেহেতু ইনার অরবিটাল বাট মানে কমপ্লেক্স, সো উই হ্যাভ টু ইনভলভ দি ইনার ডি অরবিটাল ইন হাইব্রিডাইজেশন। তাহলে দেখো কোবাল্ট 3, কোবাল্ট হচ্ছে ধর 27, সো দিস ইজ আর্গন 3d7 4s2। তাহলে কোবাল্ট 3 মানে d6 সিস্টেম হয়ে যাচ্ছে, তাই তো? কোবাল্ট 3 যেটা, তাহলে এটা হয়ে যাচ্ছে আর্গন 3d6। তাহলে কোবাল্ট 3 becomes a d, it is a d6 system like this 4s 4p। এবার আমরা বলেছি আমরা ইনার ডি অরবিটাল ইনভলভ করবো হাইব্রিডাইজেশন। The inner d orbital has to be involved in hybridization, ঠিক আছে? বিকজ ইট ইজ ডায়াম্যাগনেটিক। দেখো ডায়াম্যাগনেটিক হলে নিশ্চয়ই স্পিনটা লো হবে। ডায়াম্যাগনেটিক মানে স্পিনটা কি হবে, জিরো হবে। স্পিন জিরো মানে নিশ্চয়ই
লো, অর্থাৎ লো স্পিন আমরা বলতে পারি দিস ইজ লো স্পিন। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে এই DsP2 hybridization করতে হবে। I have to involve all these orbitals in hybridization। এই সব কটাকে আমাকে ইনভলভ করতে হবে হাইব্রিডাইজেশনে। তাহলে এই দুটো, তাহলে আমার এক্সাইটেড স্টেটে কি করতে হবে, এই যে ছটা ইলেকট্রন ইট হ্যাজ টু বি অ্যাকোমোডেটেড ইন these three unhybridized orbitals following Hund's rule of spin multiplicity, তাই তো? তাহলে আমাকে এই 1 2 3 4 5 6, দেখো ডায়াম্যাগনেটিক মিলে যাচ্ছে। আর এবার আমি কি করছি, D2sp3 হাইব্রিডাইজেশন করছি। দেখো প্রত্যেকটা অ্যামোনিয়া একটা করে পেয়ার অফ ইলেকট্রন দেবে এই ভেকেন্ট অরবিটালস গুলোতে। So it's like this. এরকম খুব সিম্পল, তাই তো? তাহলে একইভাবে তুমি নিজে চেষ্টা করো COF6 3 মাইনাস, COF6 3 মাইনাস, দেখো এটা দেখো উইক ফিল্ড লাইগ্যান্ড আছে। তাহলে কি করবে, দিস উইল ফর্ম আউটার অরবিটাল কমপ্লেক্স। উইক ফিল্ড লাইগ্যান্ড হলে আউটার অরবিটাল কমপ্লেক্স করবে। তাহলে আউটার অরবিটাল কমপ্লেক্স যদি হয় সেক্ষেত্রে ইউ হ্যাভ টু ইনভলভ দি আউটার ডি অরবিটাল, অর্থাৎ sp3 D2 হাইব্রিডাইজেশন করো, করে নিজেরা দেখো কি হয়, তাই তো? নেক্সট, ধরো তোমাকে বলা হলো MnO4 মাইনাস, MnO4 মাইনাস, ঠিক আছে? দেখো এটা তো আমরা জানি অলরেডি দিস ইজ টেট্রাহেড্রাল। তুমি এটা স্ট্রাকচারও জানো, এইরকম MnO4, MnO4 মাইনাস, দিস ইজ দ্য স্ট্রাকচার। দেখো আমরা এখানে পাই বন্ডিং নিয়ে আলোচনায় যাব না, ঠিক আছে? এবং এখানে টেট্রাহেড্রাল যখন হয়, এইটার যে স্টেট অফ হাইব্রিডাইজেশন, এটা একটু না জানলে পারবে না। এটা হচ্ছে এটার যে স্টেট অফ হাইব্রিডাইজেশন, দিস ইজ SD3, SD3, ঠিক আছে? SD3, অর্থাৎ টেট্রাহেড্রাল যখন করছো তুমি এটাকে SD3 হাইব্রিডাইজেশন দিয়ে করবে। অর্থাৎ তুমি এখানে এই যে 4s SD3, বা এটাকে তুমি কি করছো 4s আর সরি SD3 না, এটা হবে হচ্ছে D3s হবে এটা, সরি। You have to involve this in D3s hybridization, কারণ ম্যাঙ্গানিজ এটা হয়ে যাচ্ছে কত, ম্যাঙ্গানিজ 7, ম্যাঙ্গানিজ D7। আর দেখো ম্যাঙ্গানিজ হচ্ছে আর্গন 3D5 4s2। তাহলে এর ইয়েটা হয়ে যাচ্ছে, সব কটা ইলেকট্রনিক বাদ হয়ে যাচ্ছে। তাহলে 3D5টা পুরো ভেকেন্ট আছে, 3D4s 4p আর 4d। যেহেতু এখানে ভেকেন্ট আছে, এস D3 হাইব্রিডাইজেশনে এটাকে ইনভলভ করো, এই সরি ডি ডি ডিএস D3s, so it should be involved in D3s hybridization, যেখানে এই অরবিটালস গুলোতে দি অক্সাইড আয়ন্স গুলো এখানে ইলেকট্রন ট্রান্সফার করবে। দি অক্সাইড আয়ন্স গুলো
each of these oxide ions, they will transfer a pair of electrons like this, এইরকম। আর বাকি এই যে d orbital যেটা দেখছো, these d orbitals, they should be involved in pi bonding। মানে তিনটে যে পাই বন্ডিং হচ্ছে, এখানে এইগুলোর থেকে কিন্তু পাই বন্ডিং এ ইনভলভ হয়। তো পাই বন্ডিং এ কিভাবে ইনভলভ হয় আমরা এটা দেখাতে পারবো না এই লেভেলে, বিকজ এইটা দিয়ে, এই ব্যালেন্স বন্ড থিওরি দিয়ে আমরা পাই বন্ডিং দেখাতে পারি না। আচ্ছা, এখানেও একটা সেম যুক্তিতে আমার যেটা, হ্যাঁ ঠিক আছে, এইটা ঠিক আছে। সো দিস ইজ ইনভলভ ইন পাই বন্ডিং। তাহলে এই ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে এবার ধরো তোমাকে বলা হলো সিও কোবাল্ট 2 বলে দেওয়া হলো, COH2O হোল 6 2 প্লাস, COH2 হোল 6 2 প্লাস। আর আম, আচ্ছা, COH2 হোল 6 2 প্লাসটাই দেখি ফার্স্টে। তা COH2 হোল 6 2 প্লাসে তুমি দেখবে কোবাল্ট 2, কোবাল্ট 3 যেমন D6, কোবাল্ট 2 হচ্ছে D7 সিস্টেম, কোবাল্ট 2 হচ্ছে D7 সিস্টেম। তা D7 সিস্টেমে তুমি যদি এইভাবে দেখো, so this is 3D, এই D7, এটা হচ্ছে 4S 4P। এবার দেখো আমরা তো দেখছি ওয়াটার, যখন মনে রাখবে ওয়াটার ইজ এ উইক ফিল্ড লাইগ্যান্ড, ওয়াটার, ফ্লোরাইড, দিজ আর উইক ফিল্ড লাইগ্যান্ডস। এবং এই উইক ফিল্ড লাইগ্যান্ডস হলে it will form high spin complex, অর্থাৎ outer orbital has to be involved, in bond formation, outer d orbital। তাহলে আমাকে এখানে আমরা দেখতে পাচ্ছি কোঅর্ডিনেশন নাম্বার 6, কোঅর্ডিনেশন নাম্বার 6 যদি হয় তাহলে sp3d2 হাইব্রিডাইজেশন হবে, আউটার অরবিটাল ইনভলভ করতে হবে। তাহলে sp3d2 বাইরেরটা ইনভলভ করতে হবে এইভাবে 4d। So this is the ground state, this is the excited state। আর তারপর তুমি sp3d2 করবে, sp3d2, এইগুলোতে ইলেকট্রন পেয়ার সব কটাতে ওয়াটার দেবে, এই সব কটাতে all these sp3 d2 hybrid orbitals will accept electron pairs from water molecules। প্রত্যেকটা ওয়াটার মলিকিউল থেকে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করছে। So you should expect that the complex should be paramagnetic for 3 unpaired electron। তাহলে মিউ যদি আমরা বলি, this is root of 3 into 3 plus 2, so কত হচ্ছে 5, 3 into 3 plus 2, তিনটে আনপেড ইলেকট্রন হলো ওই 3.9 বোর ম্যাগনেট, 16 কাছাকাছি। তাহলে এরকম ধরনের প্রশ্ন তোমাকে দিতে পারে। এখন মেজর ড্রব্যাক এই থিওরিটা নিয়ে না আমরা শুধুমাত্র আজকেই ডিসকাশন করলাম, আসলে আমরা এই থিওরি নিয়ে বেশি দূর অবধি এগোতে পারি না, ঠিক আছে? তার কারণ হচ্ছে ইউল ফাইন্ড দ্যাট দেয়ার উইল বি সো মেনি ড্রব্যাকস। প্রথম কথাই তোমরা পড়তে পড়তে বুঝতে পেরেছো যে তোমাদের পড়াতে পড়াতে তোমাদের নিশ্চয়ই মনে অনেক রকম ডাউট হয়েছে যে কেন এরম হঠাৎ করে দিচ্ছি। অর্থাৎ VBT has no provision, VBT has no provision to explain whether an octahedral has no provision to predict, কি explain না বলে, has no provision to predict whether an octahedral complex will be outer orbital
or inner orbital, প্রেডিক্ট কিন্তু করতে পারছে না, but can only explain can only explain from magnetic data, magnetic data এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে। ম্যাগনেটিক মোমেন্ট জানা থাকলে তখন আমরা বলে দিচ্ছি যে আচ্ছা এটাকে আউটার অরবিটাল হবে, এটা ইনার অরবিটাল হবে। আদারওয়াইজ আমরা কি বলছি যে ওই স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড বা উইক ফিল্ড লাইগ্যান্ড, দেখো ওই উইক ফিল্ড স্ট্রং ফিল্ড কথাগুলো কিন্তু আসলে ব্যালেন্স বন্ড থিওরির কথা নয়, ওগুলো হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরির কথা। তো যার ফলে ব্যালেন্স বন্ড থিওরি তুমি যদি জাস্ট ভাবো তাহলে এটা তো একটা ড্রব্যাক, প্রেডিক্ট করতে পারছেন। সেই ক্রিস্টাল ফিল্ড থিওরির সাহায্য নিতে হচ্ছে যে এটা উইক ফিল্ড হলে এটা আউটার অরবিটাল হবে, বা এটা স্ট্রং ফিল্ড হলে এটা ইনার অরবিটাল হবে। তাহলে ক্রিস্টাল ফিল্ড থিওরির কিন্তু সেই সাহায্য নিতে হচ্ছে, নর্মালি ভিভিটি দিয়ে কিন্তু প্রেডিক্ট করা সম্ভব। ঠিক একইভাবে ভিভিটি ক্যানট প্রেডিক্ট whether a tetra coordinated complex, whether a tetra coordinated complex will be will be will be tetrahedral or square planar, প্রেডিক্ট করতে পারছে না, but can explain from the values of magnetic moment, তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু থেকে এক্সপ্লেন করে দিতে পারছি, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, it cannot explain coloration in complexes, কোঅর্ডিনেশন কমপ্লেক্সের যে কালারেশন এটা ভিভিটি দিয়ে ব্যাখ্যা করা যায় না আসলে। আর 4 নম্বর পয়েন্ট, it has এটাও তোমাদের পরে পড়ানো হবে, it has no provision to explain orbital contribution to the value of magnetic moment, orbital contribution to the value of magnetic moment, এটা এক্সপ্লেন করার কিন্তু এর কোনো প্রভিশন নেই, ঠিক আছে। So these are the major drawbacks of valence bond theory. So in the next class we shall start with crystal field theory.